2024 সালে অন্তত, তার আগের হিসেবটা এখনো পাওয়া যায়নি, 21 আর 24 সালে অন্তত আমরা এখানে উপস্থিত যতজন মাইকের আওয়াজ যাচ্ছে, আমরা প্রত্যেকে এলাকার, জেলার, রাজ্যের তৃণমূলকে টাকা দিয়েছি তার নির্বাচন লড়ার জন্য। সে আপনি সমর্থন করুন বা না করুন কিছু যায় আসে না, কিন্তু তৃণমূল আপনাকে টাকা দিতে বাধ্য করেছে, কানমূলে টাকা নিয়েছে নির্বাচন লড়ার জন্য। কিভাবে জানেন তো? ওই যে আলোগুলো জ্বলছে, ওই যে সিএসসির বিল আসে জায়গায় জায়গায়, ওই সিএসসির বিলে যে সারচার্জটা বাড়ছে, বিলের অ্যামাউন্টটা যে প্রতি মাসে বাড়তে থাকছে, আর সিএসসির কোম্পানি গত 3-4 বছর ধরে কয়েকশো কোটি টাকা তৃণমূলকে ইলেকটোরাল বন্ডে দিতে থাকছে। মানে আপনার পকেটের টাকা লুট করে, আমার পকেটের টাকা লুট করে তৃণমূলকে সমর্থন করি কি করি না সেটা বড় কথা নয়, টাকাটা দিতে হচ্ছে তৃণমূলকে, কারণ তৃণমূলের নেতারা ভোটে লড়বেন, ভোটে জিতবেন। লড়লে তো জিতবে কেউ একজন হারবে, কিন্তু বুথের থেকে উল্টো দিকে সমস্ত লোকজনকে বার করে দিয়ে ভোটে জিতবেন, কারণ ক্ষমতায় থাকতে হবে। আরে ক্ষমতায় থাকতে হলে কিছু কাজ করতে হয়। অনেক ছোটবেলায় স্পাইডারম্যান বলে একটা সিনেমা এসেছিল আমাদের সময়, খুব বিখ্যাত সিনেমা ছিল। স্পাইডারম্যানের একটা খুব বিখ্যাত ডায়লগ ছিল, যে ছেলেটি স্পাইডারম্যান হয়েছিল আসলে পিটার নাম সম্ভবত ছিল সিনেমায়। সেই পিটারের কাকা তাকে বলেছিলেন, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। মানে তুমি যদি ক্ষমতাশালী হও, তোমার অনেক দায়িত্ব বেড়ে যাবে। তৃণমূল আমাদের রাজ্যে ক্ষমতাশালী হয়েছে, কিন্তু তৃণমূলের দায়িত্ব বাড়েনি। যদি দায়িত্ব বাড়তো, তাহলে মুর্শিদাবাদে এই যে ঘটনা গত কয়েকদিন ধরে ঘটে যাচ্ছে, এবং সেই মুর্শিদাবাদের ঘটনাকে কেন্দ্র করে গোটা 4-5টা আমাদের চারপাশে যেরকম বিষিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কখনো মুর্শিদাবাদকে ধরে, কখনো জম্মু কাশ্মীরকে ধরে, এই ঘটনা আমার রাজ্যে ঘটতে পারতো না। বহু দূরে, মানে ধরুন এখানে যদি আপনার বাড়ি হয়, উল্টোডাঙ্গা ছাড়িয়ে ডিভিসির ওই অফিস ছাড়িয়ে আরো মানিকতলার দিকে গেলে ওখানে দুদল লোকের মধ্যে একটা গন্ডগোল বেঁধে গিয়েছিল। ইস্যুটা কি ছিল? বললো ওয়াকফ আইনটা বাতিল করে দিতে হবে, তার জন্য গন্ডগোল। কেন দুদকের মধ্যে গন্ডগোল লেগে গেল সেটা আজ অব্দি আমাদের পুলিশ বলতে পারেনি। তারপরে ঝামেলা লেগেছে যে কয়েক কিলোমিটার দূরে, আর তার থেকে কয়েক কিলোমিটার দূরে জাফরাবাদ বলে একটা জায়গা, যেখানে আগে কখনো মানুষে এইরকম লড়াইয়ের ইতিহাস নেই, সেখানে মানুষের মধ্যে গন্ডগোল বেঁধে গেল। এইটা যদি পুলিশ প্রশাসন আগে থেকে জানতে না পারে, পুলিশের ইন্টেলিজেন্স আগে থেকে জানতে না পারে, তাহলে তারা কেন চাকরি করছেন, তার অ্যাকাউন্টেবিলিটি কি, সেই প্রশ্ন কি করতে হবে না? একই ঘটনা তো কাশ্মীরের ক্ষেত্রে আমরা বলতে পারি। এই যে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা ঘটার পর আমার দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমার দেশের মিডিয়া, যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তারা অনেকগুলো কথা বলছেন। কিন্তু কথাটা হচ্ছে এই, যে যদি কাশ্মীরে এই ধরনের ঘটনায় আর্মির ইন্টেলিজেন্সের কাছে খবর ছিল না যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, যদি ওদের কাছে খবর না ছিল, তাহলে যে প্রধানমন্ত্রী 19 তারিখে কাশ্মীরে রেলের একটি প্রকল্পের উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল, সেই প্রকল্প উদ্বোধন হঠাৎ করে বাতিল হয়ে গেল কেন, সেই প্রশ্নের জবাব আজ অব্দি প্রধানমন্ত্রীর দপ্তর আমাদেরকে দেয়নি। যে বলার চেষ্টা করা হচ্ছে যে আরে ওখানে তো ভোট হয়ে গেছে, ওখানে তো আব্দুল্লাহরা জিতে গেছে, তাহলে গোটাটা ওর ব্যাপারে ছিল। কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল, সেটা দিল্লি হতে পারে, সেটা জম্মু কাশ্মীর হতে পারে, সেখানকার পুলিশ, সেখানে সেনা মোতায়েন হবে কি হবে না, গোটা স্বরাষ্ট্র ব্যবস্থাটা আসলে কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। মানে অমিত শাহর দপ্তর, যে অমিত শাহ ওই ঘটনার দায় নিয়ে আজ অব্দি একটা কথা বলেননি। আসলে রাজনীতিবিদ হলেই তিনি যে মানুষের মতো মানুষ হবেন এরকম কোনো কথা নেই। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী, যিনি কার্যত ঢাল তরোয়ালবিহীন নিধিরাম সর্দার, কারণ রাজ্যের পুলিশ প্রশাসন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর কথায় চলে না, তিনি পর্যন্ত বলেছেন যে আমি তো আমার রাজ্যে বাইরের মানুষকে ডেকে এনেছিলাম, হ্যাঁ আমি দায় নিচ্ছি, আমাকে দায় নিতে হবে, কারণ আমার রাজ্যে ঘটেছে। আর অমিত শাহ, যার দপ্তরের মধ্যে পড়ছে ওখানকার পুলিশ, যার দপ্তরের মধ্যে পড়ছে ওখানকার আর্মি, তার ইন্টেলিজেন্স, তারা কিন্তু এখনো কোনো কথা বলেনি। আচ্ছা, সন্ত্রাসবাদী হামলা কি আগে হতো না? হ্যাঁ হতো। কংগ্রেসের আমলে কি হয়নি? হ্যাঁ 100 বার হয়েছে। আপনি সেই সময়ের পুরনো ভিডিও যদি খুলে দেখেন, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, তার আর্মি ইত্যাদির ব্যবস্থাকে, ইন্টেলিজেন্স ব্যবস্থাটাকে ক্রমাগত আক্রমণ করেছে মিডিয়া। তাই করা উচিত। দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ধরনের সন্ত্রাসবাদী হামলার দায় নিতে হয়। কিন্তু এখন তীরটা উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। যখন সর্বদলীয় বৈঠক হচ্ছে পহেলগাঁওয়ের এই সন্ত্রাসবাদী আক্রমণের পর,
সেই সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক দল বলেছে যে আমরা কেন্দ্রীয় সরকারের পাশে আছি, ব্যবস্থা হোক সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে। শুধু একজন সেখানে বলার সুযোগ পাননি যে উনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়বেন, বলার সুযোগ পাননি। জানেন ভদ্রলোকের নাম? আমার দেশের প্রধানমন্ত্রী। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে ওই ধরনের একটা সন্ত্রাসবাদী হামলা হওয়ার পরে সর্বদলীয় বৈঠক বাদ দিয়ে বিহারে ভোট প্রচারে চলে গেছিলেন। তাহলে দেশ আগে না দল আগে? এই প্রশ্ন যারা বামপন্থীদের দিকে ছুড়ে দেয় তাদের নিজেদের উত্তর দিতে হবে যে প্রধানমন্ত্রীকে আগে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে প্রধানমন্ত্রীর কাছে বিহারের ভোটটা আগে না পহেলগাঁওতে সন্ত্রাসবাদী আক্রমণ যেটা হলো সেই আক্রমণের জবাব দেওয়াটা আগে? উত্তর দিতে হবে। এটা উত্তর দিতে হবে যে বিজেপি ক্ষমতায় থাকাকালীন এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। 2000 সালে শিখ পরিচয়কে কেন্দ্র করে এই ধরনের 36 জন মানুষের হত্যা হয়েছিল, যেরকম এখন হয়েছে হিন্দু পরিচয়কে ধ্বংস করে। এবার সেই একই আক্রমণে, যে আক্রমণে কিছু হিন্দু মানুষজন মারা গেলেন, সেই আক্রমণেই একটি মুসলিম ছেলে ওইখানকার টাট্টু ঘোড়ার ব্যবসা করত, পর্যটনের সাথে যুক্ত ছিল যে ছেলেটা, সেও মারা গেল। সেটা বড় কথা নয় যে কে হিন্দু মারা গেল কে মুসলিম মারা গেল। গোটা দেশে যত মানুষ ছিলেন তারা প্রত্যেকেই ঘটনার নিন্দা করলেন, কিন্তু বিজেপির তো কাজটা হচ্ছিল না। ফলে বিজেপির ভাড়া করা কিছু মিডিয়ার লোকজন সোশ্যাল মিডিয়াতে রাস্তাঘাটে ছড়াতে আরম্ভ করলেন যে এইসব সেকুলারদের জন্য এই দেশে গন্ডগোলটা বেঁধেছে। আরে সেকুলাররা তো সরকার চালাচ্ছে না, মার্ক্সবাদী যারা আছেন তারা তো সরকার চালাচ্ছেন না। তাও যত মানুষ সেকুলার আছেন, যারা মার্ক্সবাদী আছেন, তারা বলেছেন যে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিক, কিন্তু গোটা আক্রমণের তীরটা ঘুরে গেল এদের দিকে। কেন? কারণ সামনে নির্বাচন আছে, বিহার আছে, এরপরে পশ্চিমবাংলা আছে, বেশি দেরি নেই। ফলে গোটা আক্রমণের তীরটা ঘুরে গেল ওই দিকে। আমরা বললাম যে ঠিক আছে, আমাদেরকে যদি দুটো গাল দিলে সন্ত্রাসবাদীরা ভয় পেয়ে যাক, অসুবিধা নেই। কিন্তু এতদিন হয়ে গেল এই ঘটনাটা, এখন অব্দি আমার দেশের কেন্দ্রীয় সরকার যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারেনি। শুধুমাত্র ওই ইমরান খান কি বিলাবল ভুট্টোর ফেসবুক অ্যাকাউন্টটা ভারতবর্ষে ব্যান করে দিলে, আর কিছু পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের ভারতবর্ষে এসে মুম্বাইতে সিনেমা করা ব্যান করে দিলে আসলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জবাব দেওয়া হয় না। ঠিক যেমন আমাদেরকে বোঝানো হয়েছিল যে ওই যে 500,000 টাকার নোট বাতিল হয়ে গেলেই আসলে সন্ত্রাসবাদীরা জব্দ হয়ে যাবে। ওই মিডিয়ার লোকজনের একাংশ আমাদেরকে বুঝিয়েছিলেন যে 2000 টাকার নোটের ভেতর নাকি চিপ ভরা থাকবে। ওই টাকাটা দিয়ে আপনি যেরকম ফুলুরি কিনতে যান বাজারে, ওই টাকাটা দিয়ে অস্ত্র কিনতে গেলে ওই চিপ নাকি খবর পাঠিয়ে দেবে কোথায় অস্ত্র কেনা হচ্ছে, আর সন্ত্রাসবাদীরা জব্দ হয়ে যাবে। নোট বাতিল হয়ে গেল 2016, আর আজকে 2025। 2014 থেকে আজকের তারিখ অবধি আমি বিজেপির নেতাদের চ্যালেঞ্জ করতে পারি এই সংখ্যাটার জন্য। 2014 থেকে আজকের তারিখ অবধি গোটা ভারতবর্ষ জুড়ে 690টা সন্ত্রাসবাদী হামলা হয়েছে, যেখানে 200-র ওপর ভারতীয় সেনাকর্মী শহীদ হয়েছেন, সাধারণ মানুষ মারা গেছেন প্রায় কার্যত সমসাময়িক। তাহলে কি জবাব দেবেন যারা বললেন নোট বাতিল হলে সন্ত্রাসবাদ ধ্বংস হয়ে যাবে, যারা বললেন জম্মু কাশ্মীরের যদি স্পেশাল স্ট্যাটাস ছিনিয়ে নেওয়া হয়, কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হয়, তাহলে সন্ত্রাসবাদ ধ্বংস হয়ে যাবে? পহেলগাঁও হামলার 1 সপ্তাহ আগে আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে সন্ত্রাসবাদীরা হামাগুড়ি দিচ্ছে। আপনি ফেসবুকে খুঁজলেই পাবেন, একেবারে অন্ধভাবে আমার কথা বিশ্বাস করবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী ইন্টারভিউতে বলছেন যে আমার দেশে সন্ত্রাসবাদীরা হামাগুড়ি দিচ্ছে। সেই হামাগুড়ি দেওয়া সন্ত্রাসবাদীরা এই ধরনের জায়গা খুঁজে আক্রমণ করে চলে গেল, জবাব হবে না? হ্যাঁ, জবাব হয়েছিল পরের দিন। কোনো একটি অচেনা জায়গায় সন্ত্রাসবাদীদের সাথে ভারতীয় সেনার লড়াইতে এই ভারতীয় সেনার এক হাবিলদার ঝন্টু আলী শেখ শহীদ হয়েছিলেন। আচ্ছা, বিজেপির নেতারা যারা ওই যে ধর্ম ইত্যাদি দেখে হিসেব করছিলেন, যারা কেন এইভাবে ধর্ম দেখে মারা হলো বলে এই আক্রমণটা সেকুলার লোকেদের ওপর, ধর্মনিরপেক্ষ লোকেদের ওপর, মার্ক্সবাদীদের ওপর টেনে আনছিলেন, সেই বিজেপির নেতারা কিন্তু বিতান অধিকারীর বাড়িতে গেলেও, সমর গুহের বাড়িতে গেলেও ঝন্টু আলী শেখের বাড়িতে যাওয়ার প্রয়োজন বোধ করে উঠতে পারেননি। আর এইখানে বামপন্থা, আমরা বিতান অধিকারীকে, সমর গুহকে কি ঝন্টু আলী শেখকে আলাদা করে দেখি না, কারণ ওরা সেই ভারত মাতার সন্তান, ওরা সেই ভারতবর্ষের সন্তান যে ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য শিখিয়েছে, যে ভারতবর্ষ মিলে সুর মেরা তুমারা শিখিয়েছে, যে ভারতবর্ষ শিখিয়েছে সন্ত্রাসবাদের ধর্ম জাত হয় না। আসলে আপনি বলবেন যে না, এই যে এটা হয়ে গেল, ঠিক কথা। আমি আপনাকে একটা উল্টো উদাহরণ দিতে পারি। নিশ্চয়ই এই ক্রান্তিকালে এই ধরনের উদাহরণ দেওয়া মানে আমি পাল্টা যুক্তি খাড়া করছি না, কিন্তু কিছুদিন আগে যা বাস্তব তাই বাস্তব। কিছুদিন আগে ভারতীয় রেলে ঘুমন্ত অবস্থায়
তিনজন মানুষকে ধর্ম দেখে খুন করেছিলেন, একজন আরপিএফ এর কর্মী গুলি করেছিলেন তাদেরকে ঘুমন্ত অবস্থায়, আর বলেছিলেন যোগী রাজ মে রহনা হ্যায় তো মোদি और যোগী বলকে হি রহনা পড়েগা। আমরা বলতে চাই না যে তার মানে আসলে সমস্ত মানুষ এইভাবে খারাপ হয়ে গেছেন, একদম না। কিন্তু ওই যে মালেগাঁও বিস্ফোরণ, যে মালেগাঁও বিস্ফোরণে বিজেপির সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুর যুক্ত ছিলেন, যে ওই প্রজ্ঞা ঠাকুর গোটা সময়টা গেরুয়া বসন পরে ভোটের প্রচার করেছেন, ভোটে জিতেছেন, সংসদে গিয়েছেন, আজকে এনআইএ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন বলছে মালেগাঁও বিস্ফোরণের অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা ঠাকুরকে চরমতম শাস্তির ব্যবস্থা করা হোক, আমরা এটা কখনো বলবো না, এটা বলা উচিত নয়, এটাই অমানবিকতা। যে গেরুয়া বসন পরা একজন অভিযুক্ত হয়েছে মানে গোটা গেরুয়া বসন পরা সমস্ত লোক খারাপ, এটা বলা ভুল। আসলে বিজেপি চাইছে এই কথা আমাদের মুখ দিয়ে বার করতে, আসলে বিজেপি চাইছে এমন একটা জিগির তুলে দেওয়ার ব্যবস্থা হবে যাতে ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে, পোশাকের ভিত্তিতে মানুষকে টুকরো 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 করে ভাগ করা যাবে। সন্ত্রাসবাদীরা জানে তো সিস্টেমটা, সন্ত্রাসবাদীরা জানে বলেই তো এমন এমন ব্যবস্থা তারা নিচ্ছে যাতে করে আসলে আমার দেশের মৌলবাদের সুবিধা হচ্ছে। মৌলবাদ এক পক্ষের হয় না, সংখ্যাগুরুর মৌলবাদ হয়, ধর্মীয় সংখ্যাগুরুর মৌলবাদ, ধর্মীয় সংখ্যালঘুর মৌলবাদ হয়, শুধু ভারতবর্ষে না, অন্যান্য রাজ্যেও হয়, অন্যান্য দেশেও হয়। কিন্তু সংখ্যাগুরুর মৌলবাদ এবং সংখ্যালঘুর মৌলবাদ ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে আসলে নিজেদের সুবিধা করে দিতে চায়। ববি হাকিম যদি ওই কথাটা না বলেন একটি মিটিংয়ে গিয়ে যে আমরাই একদিন সংখ্যাগুরু হব, কোনো চিন্তা করবেন না, তাহলে আসলে শুভেন্দু অধিকারী তারপরের দিন ওই কথা বলতে পারেন না যে অমুক ধর্মের সমস্ত বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তার বাইরে ফেলে দেব। এই কথা বলতে গেলে, শুভেন্দু অধিকারীকে এই কথা বলতে গেলে আসলে ববি হাকিমকে তার আগের দিন একটু ফুলটস বলটা দিতে হয় যাতে শুভেন্দু অধিকারী ব্যাটে ভালো করে ছক্কা মারতে পারবেন। এগুলো সব আগে থেকে ঠিক করা থাকে, এবং আগে থেকে ঠিক করা থাকে বলেই এই ধরনের কথা বলার পরও না আমার রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে আমার রাজ্যের সরকার, বিধানসভার স্পিকার কোনো ব্যবস্থা নিয়েছেন, না বিরোধী দলনেতার বিরুদ্ধে আজ অব্দি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। 10 বছর ধরে তৃণমূলের থেকে, ওটাকে খুব ভালো বাংলায় কি যেন বলে, চর্বচস্য লেজ্জ পেও, গোটাটা দখল করে নিয়ে পকেট ভরে, পেট ভরে, মন ভরে কোটি টাকার সম্পত্তি বানানোর পরও যখন বিজেপিতে চলে গেলেন এই বর্তমান বিরোধী দলনেতা, তৃণমূলের কোনো তাবর নেতার ক্ষমতা হয়নি কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত একটা থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা এফআইআর করার। কেন? এই যে 25,752 লোকের চাকরি চলে গিয়েছে, এর মধ্যে যোগ্য ছেলেমেয়েরা আছে যারা পড়াশোনা করেছে, কোনো দিকে বই ছাড়া অন্যদিকে চোখ তুলে তাকায়নি, পরীক্ষায় ভালো ভালো ফলাফল করেছে, তারপরও তার চাকরিটা আজকে চলে গেল। কেন? 16 সালের ক্যাবিনেট মিটিং, আমাদের যেরকম ডিওয়াইএফআই এর মিটিং হয়, রাজ্য মন্ত্রিসভার ওইরকম মিটিং হয়। 16 সালের সেই ক্যাবিনেট মিটিং, মুখ্যমন্ত্রীর একদিকে বসে রয়েছেন মাননীয় ববি হাকিম, আরেকদিকে শুভেন্দু অধিকারী, তারা মিলে ঠিক করছেন যে ওই সব যোগ্য অযোগ্য ফযোগ্য দেখার দরকার নেই। আমাদের পাড়ার নেতারা, ব্লকের নেতারা পাড়ায় পাড়ায় টেবিল চেয়ার পেতে বসে 8 লাখ, 10 লাখ, 12 লাখ, 15 লাখ করে টাকা তুলেছে, ফলে যাদের থেকে টাকা নিয়েছি তাদের চাকরি দিতে হবে। আর আজকে আমি যে শুরুতে বললাম না, এই মাইকের খরচাটা কে দিয়েছেন 100 টাকায় কুপন দিয়ে, আমাদের কাছে তার তালিকা রয়েছে। পাড়ার তৃণমূলের নেতাদেরকে বলে যেতে চাই যে আপনারাও দাদা তালিকা তৈরি করে রাখবেন, কারণ ওই যে ছেলে মেয়েটাকে টাকা দিয়ে চাকরি পেতে আপনি বাধ্য করেছেন। 11 সালের পর চোখের সামনে কি দেখছিলাম আমরা? প্রাইমারি হোক, আপার প্রাইমারি হোক, টেট হোক, পিএসসি হোক, মিসলেনিয়াস হোক, সমস্ত পরীক্ষায় তৃণমূলের নেতাদেরকে টাকা না দিলে চাকরি হচ্ছিল না। ফলে ঘটি বাটি বিক্রি করে, রাজারহাটের ভেতরের ওইটুকু 1 চিলতে জমি বিক্রি করে বাপ মা তার শেষ সম্বলটা দিয়ে তার ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে ওই টাকাটা তৃণমূলের নেতার হাতে তুলে দিয়েছিলেন। আর আজকে যখন চাকরিটা চলে গেছে, ওই তৃণমূলের নেতাকে বলবো এফডি ভাঙিয়ে আনুন, আর যা সম্পত্তি করেছেন ওটা বিক্রি করে আনুন। ওই ছেলে মেয়েগুলো আপনার বাড়িতে গিয়ে কালকে কলিং বেল বাজাবে, যে টাকা লুট করে ওই টাকা ফেরত দিয়ে যেতে হবে আপনাকে। আর যোগ্যদের চাকরির ব্যবস্থা যদি করতে না পেরেছেন, তাহলে ওই পশ্চিমবাংলার গদিতে থাকার কোনো অধিকার আপনার থাকার কথা নয়। কি করছেন তা? বলছেন বিকাশ বাবুই আসলে সবার চাকরি খেয়ে নিয়েছেন। খুব ভালো, বিকাশ বাবুকে গাল দিলে যদি কারুর মনের শান্তি হয়, আমরা কারুর মনের শান্তি বিঘ্ন ঘটাতে চাই না। কিন্তু বিকাশ বাবু কাদের হয়ে মামলাটা লড়েছেন? যারা বঞ্চিত চাকরি প্রার্থী, ওই অযোগ্যদের চাকরি হওয়ার জন্য যে কয়েক হাজার যোগ্য ছেলে মেয়ে চাকরি পায়নি, তাদের হয়ে বিকাশবাবু মামলা করেছেন। আরে কোর্ট কি প্রেমিক প্রেমিকার ঝগড়ার মতো নাকি? যে খুব অভিমান হলো, ঝগড়া হলো, তারপরে কোনো একজন, যে কেউ একজন, হয় প্রেমিক বা প্রেমিকা বলে আচ্ছা ঠিক আছে যাও, সব আমার ভুল, কাল থেকে আবার আমাদের মধ্যে একই রকম সম্পর্ক থাকবে। কোর্ট এইভাবে চলে না।
সেখানে আবেগের থেকে যুক্তির দাম সবসময় বেশি। নিয়ম কি বলছে, সংবিধান কি বলছে, আইন কি বলছে। এই যখন হাইকোর্টে মামলা চলছিল 25,752 লোকের চাকরি নিয়ে, তখন হাইকোর্ট বারংবার কমিশনকে বলেছেন যে আপনাদের কাছে যদি যোগ্য অযোগ্যর তালিকা থাকে তাহলে আমাকে দিন। যোগ্য অযোগ্যর তালিকা পাওয়া যাবে কি করে? ওএমআর শিট থেকে। যে শিটের মধ্যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে, যার ডিজিটাল কপি এসএসসির কাছে কম্পিউটারে থাকার কথা, সেই 25,752 কেন, শুধুমাত্র যত লোক পরীক্ষা দিয়েছেন, কয়েক লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছেন, তাদের চাকরির ওএমআর শিট কোর্টে দিয়ে দিলেই প্রমাণ হয়ে যেত দুধ কা দুধ পানি কা পানি। কার চাকরি যোগ্য কার অযোগ্য এমনি প্রমাণ হয়ে যেত। এসএসসি বলেছে আমরা দিতে পারিনি। তারপরে হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা চলেছে 1 বছর, এসএসসি দিতে পারেনি যোগ্য অযোগ্যের তালিকা। তারপরে চেয়ারম্যান আর শিক্ষামন্ত্রী পাশে বসিয়ে বলছেন যে কি এরা অমুক, কি এরা সম্মান না কবে বললেন, ওই দিন আমরা দিয়ে দেব। তারপরে সন্ধ্যেবেলা যখন চাকরি প্রার্থীরা ওখানে গিয়ে বসে রয়েছে, তখন আর চেয়ারম্যানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চেয়ারম্যান 3 তলায় বসে রয়েছেন, বেরোতে পারছেন না। চাকরি প্রার্থীরা গোটাটা ঘিরে রয়েছে। আরে ওটা তো ওর সারা জীবনের স্বপ্ন, গোটা জীবনটাকে দাওতে বাজিতে লাগিয়ে দিয়েছে এই তৃণমূলের সরকার। 6 বছর 7 বছর ধরে চাকরি করেছে। একটা ভালো মোটামুটি একটা সরকারি স্থায়ী চাকরি মানে কি? সে একটা বাড়ির জন্য লোন করে ফেলতে পারে, সে নিজের পরিবারকে একটু ভালোভাবে রাখবে বলে তার জীবনযাত্রার মান আর একটু উন্নয়ন ঘটিয়ে দিতে পারে, যেরকম বামফ্রন্ট সরকার আগে করেছিল। 77-এর আগে স্কুল শিক্ষকদের মাইনে কত ছিল আপনারা জানেন? দুবেলা হাড়ি চলতো না। 77-এর পর এসে ধাপে 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 স্কুলে শিক্ষকদের যে মাইনে বাড়ানোর ব্যবস্থা বামফ্রন্ট সরকার করেছে, জীবনযাত্রার মান উন্নয়নের ব্যবস্থা করেছে। আজকে 2016 চাকরি পাওয়ার পর 17, 18, 19, 20 চাকরি করতে 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 একটা ধাপে উঠে গেছিলেন সেই শিক্ষকরা। আজকে তাদের গোটা জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে এই চোরেদের জন্য। তারা বলছেন আমরা বুঝতে পারছি না কে যোগ্য কে অযোগ্য। কেন বুঝতে পারছি? ঠিক আছে, ওএমআর শিটটা দেখলেই বোঝা যায়। তাহলে কি ওই পোড়া কুপনের মতো ওএমআর শিট পুড়িয়ে দেওয়া হয়েছে? আমরা জানি না। ওই তৃণমূলের গাদা গাদার নেতা তারা জেল খাটছিলেন, এখন কিছু কিছু আবার জামিনে ছাড়া চালু হয়েছে, কারণ 26-এর ভোট আছে। দিদিকে বলতে গিয়ে যদি জামিনটা না হয় তাহলে বিজেপিকে মিস কল মারলে জামিন হয়ে যেতে পারে। এবং যখন এই ধরনের ঘটনা ক্রমাগত বাড়তে থাকে, চাকরি চুরির ঘটনা বাড়তে থাকে, মেদিনীপুরের জাল স্যালাইনের ঘটনা বাড়তে থাকে, আরজি করের ঘটনার বিচার আজ অব্দি, আজ সন্ধ্যে অব্দি হতে না পারে, তখন আসলে মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় অন্য কিছুতে। তার জন্য মুর্শিদাবাদকে ডেকে ডুকে আনতে হয়, তার জন্য এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করতে হয় যাতে করে মানুষ হাতে রাস্তায় অস্ত্র নিয়ে নেমে পড়ে। কিছু কিছু মানুষ, সবাই নন। আর অস্ত্র নিয়ে নেমে পড়ছে মানে আপনি কি মনে করছেন আপনার পাড়ার এখানে বুথে সকালবেলা বয়স্ক বামপন্থী পোলিং এজেন্টকে যে ছেলেটা এসে দাদু এবার বাড়ি যাও অনেক হয়েছে বলে তুলে দিল, ওর বাড়িতে যন্ত্রণা নেই? হ্যাঁ আলবাত আছে। ওর তো চাকরিটা তৃণমূলের সরকার দিতে পারেনি, তাহলে কিভাবে হবে? ও তো সরকারের কাছেই গেছিল, বলছে ঠিক আছে তোকে কিছু টাকা পয়সা তো দেবো, ওকে আগে এখান থেকে তুলে দে। গোটা সিস্টেমটা এইভাবেই হচ্ছে। তো এই যে গোটা উত্তর 24 পরগনার একাংশ জুড়ে, কলকাতার একাংশ জুড়ে সিন্ডিকেট রাজ হচ্ছে। সিন্ডিকেট রাজ মানে কি? গোটা পাড়ায় পাড়ায় আগে আমরা নজরে রাখতাম কোথায় খেলার মাঠ আছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, এইসব। এখন নজরে কি রাখছে? এখনকার অল্প বয়স্ক ছেলেদের একাংশ নজরে রাখছে কোথায় একটা পুরনো, এইটা একটা পুরনো বাড়ি মনে হচ্ছে, তাহলে ওই বাড়িটা ভাঙাই হতে পারে। 6 নম্বর ওয়ার্ডের পাঁচু এসে ওই বাড়িটা ভাঙবে, আর 9 নম্বর ওয়ার্ডের খোকা এসে ওইখানে ইট বালি চুন সুরকির সাপ্লাই দেবে, আর সেইটা নিয়ে নিজেদের মধ্যে মারামারি লেগে যাবে। কারণ যত বাড়ি হবে তত পয়সা হবে, যত পয়সা হবে তত এমএলএ, এমপি, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান হওয়ার খিদেটা বাড়বে। আমি বলছি, ওই যে মদনবাবুর ইন্টারভিউটা দেখে নেবেন আপনি। মদনবাবু বলেছেন আমি 2 কোটি টাকা দিয়ে এমএলএ হলাম, সাপোজ আর কি, উদাহরণ হিসেবে বলেছে যে আমি 2 কোটি টাকা দিয়ে এমএলএ হলাম, আমি যদি 5 বছরের টাকাটা তুলে নিতে পারি তো ভালো, আর যদি তুলতে না পারি তাহলে আমার লস। কে লস করতে চাইবে বলুন তো ব্যবসায় নেমে? রাজনীতি মানে যদি ব্যবসা হয়ে গিয়ে থাকে তাহলে কে লস করতে চাইবে? তাহলে যত টাকা দিয়ে তারা এমএলএ হচ্ছেন, এমপি হচ্ছেন, কাউন্সিলর হচ্ছেন, কি বুথের কিছু একটা সভাপতি সম্পাদক হচ্ছেন, 5 বছরে সেই টাকা তুলে নিতে চাইবে। তার জন্যই তো পাড়ায় পাড়ায় বসে টাকা তোলার ব্যবস্থা। আর তার জন্যই তো হাসপাতালগুলোতে জাল স্যালাইন ঢুকিয়ে ওখান থেকে ঘুরপথে টাকা আনার ব্যবস্থা। এই যে মেদিনীপুরে যে জাল স্যালাইনের ঘটনাটায় যে সংস্থা অভিযুক্ত, মেদিনীপুরের ঘটনার 1 বছরেরও বেশি সময় আগে কর্ণাটক সরকারের একটি হাসপাতালে তাদের স্যালাইনের গুণমান খারাপ ধরা পড়েছিল। কর্ণাটক সরকার পশ্চিমবাংলার স্বাস্থ্যমন্ত্রী, যার নাম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে চিঠি পাঠিয়েছিলেন যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নামে সংস্থা, তার স্যালাইনের গুণমান খারাপ, আপনারা চেক করবেন। পশ্চিমবঙ্গ সরকার চেক করলো,
25টা না 27টা স্যাম্পেল চেক করেছিল, তার মধ্যে 20টার ফলাফল এসছে, তার মধ্যে 16টাতেও গুণমানে পাশ করতে পারেনি, খারাপ মানের কোয়ালিটি ছিল। তারপরেও নিশ্চয়ই সেকুলাররা বা মার্ক্সবাদীরা বা ডিওয়াইএফআই বা বামপন্থীরা কেউ বলে দেয়নি যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকেই মেদিনীপুর মেডিকেলে স্যালাইনের দিতে হবে। কে বললেন সেটা? কোন কর্তার অর্ডারে কারা টেন্ডার দিয়ে মেদিনীপুরে ওই জাল স্যালাইনের জিনিস চালু করলো? আর এই জাল স্যালাইনের প্রসূতি মৃত্যুর ঘটনা যখন মিছিল হচ্ছে, মিছিল করে কমরেডরা বাড়ি ফিরেছেন, মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামে রাত 1:45-র সময় বাড়িতে গিয়ে পুলিশ দরজা ঠকঠক করছে। দরজা খোলার পর জিজ্ঞেস করছে, আপনি কি সকালে আরজিকরের ওইখানে মিছিলে গেছিলেন? আপনি কি সকালে মেদিনীপুরের ঘটনার মিছিলে গেছিলেন মেদিনীপুর শহরে? বলছে স্যার রাত 1:45 বাজে। বলছে না, এটা তো আমাদের করতে হয় জানেন। ডিওয়াইএফআই এর রাজ্যের এক নেত্রী আরজিকরের ঘটনার সময় গোটা রাতভর ওই লড়াইতে ছিলেন। তার স্বামীকে ডেকেছে কলকাতা পুলিশ, মানসিকতাটা খালি বুঝবেন। তার স্বামীকে ডেকেছে কলকাতা পুলিশ, জিজ্ঞেস করছে, পুলিশের অফিসারের সাথে কথোপকথন হচ্ছে ডিওয়াইএফআই নেত্রীর স্বামীর। বলছে কি করেন দাদা আপনি, একটু ভালো করে নিজের বউকে আটকে রাখতে পারেন না বাড়িতে? মানে এই মানসিকতা নিয়ে আমার রাজ্যের পুলিশ চলবে। আমরা তো জানি এই মানসিকতা বিজেপি আরএসএস এর আছে। আরএসএস মনুর বিধান মেনে চলে, মনুসংহিতা মেনে চলে। মনুসংহিতা কি বলেছে? বলেছেন নারী শৈশবে পিতার অধীনে, যৌবনে স্বামীর অধীনে, আর বার্ধক্যে পুত্রের অধীনে থাকবে, তার বাইরে নারীর কোনো অস্তিত্ব নেই। এটা আরএসএস মেনে চলে। এটা আলাদা প্রশ্ন যে বিজেপি করেন যে মহিলা কর্মীরা তারা ভালো করে মনুস্মৃতি পড়েননি, সেটা আমি বলতে পারি না। কিন্তু এইটা বিজেপির ভাবনা, সেটা তৃণমূলের পুলিশের মুখ দিয়ে কেন আসবে? কারণ তৃণমূল এবং বিজেপি আসলে একই ধরনের রাজনীতি করে। আমি বলছি না, এই যে দিলীপ বাবুর গত 2-3 দিন খুবই টিভিতে মিডিয়ায় আবার চর্চায় ফিরে এসছেন, দিলীপ ঘোষের ইন্টারভিউর মধ্যে আছে ওই কথাটা যে মমতা ব্যানার্জিকে আমরা আসলে মন্দির পলিটিক্সে নামালাম। মানে আপনি যাই করুন না কেন, বিজেপি করুন কি তৃণমূল করুন, সেটা বড় কথা নয়। আরএসএস এর যে মোডাস অপারেন্ডি, আরএসএস এর যে রাস্তা, যে আপনাকে মন্দিরের রাজনীতি করতে হবে, আপনাকে ধর্ম নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে হবে, ধর্মকে রাজনীতির সাথে মিশিয়ে দিয়ে সাম্প্রদায়িকতা ছড়াতে হবে, দিলীপ ঘোষ এই কাজটা সফল হয়েছে বলে নিজের কলার তুলছেন। এবং তাই তো আমরা বাস্তবে দেখছি, এই যে হিডকো, যাদের টাকায় মন্দির হয়েছে, কালকে অন্য কেউ এসে যদি দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে আমাদের ধর্মস্থানটাও হিডকোর টাকায় করে দিতে হবে, তিনি করে দিতে পারেন। তারপর অন্য ধর্মের কেউ এসে যদি দাবি করেন তাও করে দিতে পারেন। কিন্তু সংবিধান কি সেই অধিকার দেয়? না। সংবিধান তো হিডকোকে অধিকার দিয়েছিল তার যে 250 কোটি টাকা আছে সেই টাকায় এমন রাস্তাঘাট তৈরি করতে, সেই টাকায় এমন ব্রিজ তৈরি করতে, এমন শহরের উন্নয়ন করতে যাতে ব্যবসা বাণিজ্য ভালো করে হতে পারে, মানুষ ভালো করে বেঁচে থাকতে পারে। কিন্তু সেটা তারা করতে পারলো না কেন? কারণ যখন ক্রমাগত তৃণমূল আবার ওই দুর্নীতিতে নিমজ্জিত হতে থাকছে, যখন চোর ধরে জেল ভরার স্লোগানটা আবার একটু একটু করে পশ্চিমবাংলার মাটিতে চর্চা হতে থাকছে, যখন সিবিআই এর চার্জশিটে তৃণমূল নেতাদের পাশাপাশি প্রাক্তন তৃণমূল বর্তমান বিজেপি নেতা চিনু হাজরার নামও আসতে থাকছে, সেই সময় তৃণমূলের বিরোধী যে বিজেপি, তাদের যা কাজ ছিল যে এই সময় চোর ধরো জেল ভরো স্লোগান দেওয়া, সেটা না করে তারা কি করছেন আপনি দেখছেন গত 3-4 দিন তারা কি করছে। দিলীপ বাবুর চরিত্র নিয়ে কি জানো না, আমি তো ভুলেও যাই আসলে, এত রকম কালারফুল ক্যারেক্টার মনে রাখা খুব মুশকিল। সৌমিত্র খা দিলীপ বাবুর চরিত্র নিয়ে উনি কথা বলছেন, ওর চরিত্র নিয়ে দিলীপ বাবু কথা বলছেন, আর গোটা পশ্চিমবাংলার মানুষকে আসলে বোঝানো হচ্ছে প্রাইম টাইম টিভি শোতে যে এইটাই আসলে বিতর্ক। আর ওদিকে 25,752 লোকের চাকরি চলে যাচ্ছে, ওদিকে মেদিনীপুর জাল স্যালাইন কাণ্ডে দোষীদের আজ অব্দি কোনো খবর থাকছে না। আরে সে তো ছেড়ে দিন, কোনো তদন্তের কোনো রিপোর্ট হয়। যখন এই বামপন্থীরা এই কথা ইত্যাদি বলতে যায়, তখন বামপন্থীদের আমলের যত রকম দুর্নীতির কথা সামনে নিয়ে আসা হয়, তার একটার কমিশনের রেজাল্ট আজ অব্দি তৃণমূলের সরকার বের করতে পারেনি, পারবেও না, পারবে না। সেই কারণ বামপন্থীরা সেই দিন, আমার তো খুব সম্ভবত, আমি যদি খুব ভুল না করি, এই রাজারহাটের কোথাওই একটা মমতা ব্যানার্জি একটা সভা করেছিলেন এবং টেবিলে এত বড় বড় ফাইল রেখে দেখিয়েছিলেন যে ওই চিনার পার্কে আর কি, হ্যাঁ, সেই বড় বড় ফাইল রেখে দেখিয়েছিলেন যে এবার বুদ্ধবাবুকে জেলে দেবো, তারপর গৌতম বাবুকে জেলে দেবো, তারপর সুশান্ত বাবু, নিরুপম বাবু, বাবুদের নাম বলতে 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 14 বছর কেটে গেল। নিজের দলের অর্ধেক বাবু জেলের ভাত খেয়ে ঘুরে এলো, বিজেপিকে মিস কল দিয়ে ছাড়া পেলো, কিন্তু একজন বামপন্থীর নেতার নামে একটা কালির দাগ ওরা লাগিয়ে দিতে পারেনি। এইটা আমাদের গর্ব, এইটা আমাদের গর্ব। কিন্তু এইটা শুধু গর্বের বিষয় বলে রাখলে হবে না,
কারণ পশ্চিমবাংলার এখন যা পরিস্থিতি, গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপি যা চাইছে, গোটা রাজ্য জুড়ে তৃণমূল তাই চাইছে, আসলে ধর্ম, জাত, পোশাক আশাকের ভিত্তিতে মানুষকে ভাগ করে দেওয়া। বলছে যাই বলুন না কেন দাদা, সন্ত্রাসবাদী মানেই কিন্তু, বুঝলেন তো, ওরা যা করে না কি বলবো, ওরা তো কোথাও হেলমেট পরে না, জানেন তো, বাইকে কোনো অসুবিধা নেই। আচ্ছা, বাইকে হেলমেট পরে না, যে সেই হেলমেটটা ধরার কাজ কার? হেলমেটটা ধরার কাজ পুলিশের। কেন ধরে না? কারণ আসলে ওরা চায় যে এই ধরনের ভাবনা মানুষের মধ্যে বেশি বেশি করে উদ্রেক হোক। বলছে জানেন, ওরা এদিকে ওদিকে ওই যে লুঙ্গি পরে ঘোরে। আমি খুব অবাক হয়ে গেছিলাম এটা একজনের কথা শুনে, যে লুঙ্গি পরে ঘুরে তাহলে কি প্রবলেম? বলছে না না, লুঙ্গি মানে তো ওরা। এবার আমার স্মৃতিতে আসছে, আমি ছোটবেলায় আমার বাড়িতে আমার বাবাকে লুঙ্গি পরে ঘুরতে দেখেছি। আর এখনো আশেপাশে অনেক মানুষ থাকতে পারেন যারা এখনো লুঙ্গি পরে ঘোরেন, কিন্তু এই যে একটা নির্দিষ্ট পোশাকে, একটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে মানুষকে একটা ধর্মের রূপ দিয়ে দেওয়া এবং সেই ধর্মকেই অন্য ধর্মের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা, এইটা তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষ করছে। না হলে মমতা ব্যানার্জি কখনো এই কথা বলতে পারেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হবে? কেন বললেন? ইচ্ছাকৃতভাবে এইগুলো বলা। মুর্শিদাবাদের ঘটনার এতদিন হয়ে গেল, এখনো অবধি রাজ্যের মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে গিয়ে উঠতে পারলেন না, কারণ মণিপুরের ঘটনার এতদিন হয়ে যাওয়ার পরও আমার দেশের প্রধানমন্ত্রী মণিপুরে গিয়ে উঠতে পারেননি। ওখানে যেরকম কুকি আর মেইতেইদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া গেছে, কে পাহাড়ে থাকবে কে সমতলে থাকবে, সেই নিয়ে দিনের পর দিন রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে। বিজেপির নেতা মন্ত্রীদের বাড়ি চলে গিয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী একটা শব্দ হিসেব করে বলে উঠতে পারেননি। একই ঘটনা পেহেলগাঁওকে কেন্দ্র করে হয়েছিল। পেহেলগাঁওয়ের ওই ছবিটা আপনারা দেখেছেন, সদ্য বিবাহিতা তরুণ গবেষক মহিলা হিমাংশী নারওয়াল, তিনি বসে রয়েছেন, অঝোর ধারায় কাঁদছেন, তার স্বামীর মৃতদেহ পড়ে রয়েছে সামনে, চিৎকার করে সাহায্যের জন্য আবেদন করছেন, গলা দিয়ে ভালো করে আওয়াজ বেরোচ্ছে না। গোটা ছবিটা আমরা যারা যারা ফেসবুক খুলেছি আমাদের কার্যত নাড়িয়ে দিয়েছিল। বিরাট আলোচনা হলো, প্রচার হলো, ইত্যাদি হলো, সমস্ত মানুষ তার পাশে এসে দাঁড়ালেন যে একটা বিহিত চাই। বিজেপির লোকজন বললো যে এই তো দেখেছো, এটা হিন্দু বলেই এটা হয়েছিল, একদম যাচ্ছে তাই করে ফেলতে হবে, এই হিমাংশী নারওয়ালি আমাদের এই প্রতীক হবেন এই গোটা বিষয়টা। ফেসবুক পেজে আছে। কিন্তু গত পরশুদিন ওই নেভাল অফিসারের জন্মদিন উপলক্ষে একটি সভায় গিয়ে এই শহীদের স্ত্রী হিমাংশী নারওয়াল বলেছেন যে ধর্ম জাতের ভিত্তিতে কাউকে ভাগ করে দেবেন না। ওই ঘটনা ঘটার পর ওখানকার সাধারণ কাশ্মীরি মানুষদের কাছ থেকে যে সাহায্য সহযোগিতা আমি পেয়েছি সেটা ভোলার নয়। মানুষকে মানুষ হিসেবে বেঁচে থাকতে দিন এবং এই ঘটনায় যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে কড়া শাস্তির ব্যবস্থা করুন, এইটা শহীদের স্ত্রী বলছেন। এবং যে বিজেপি ধর্ম নিয়ে জাত নিয়ে রাজনীতি করছিল তারা কাল রাত থেকে ওই শহীদের স্ত্রী যাকে ভগবানের আসনে বসিয়ে দিয়েছিল তার চরিত্র হনন করতে নেমে পড়েছে। গোটা আইটি সেল জুড়ে তার চরিত্র কি ছিল, সে জেএনইউতে পড়ার সময় কি করত, এই চর্চা চালু হয়ে গেছে। কেন? কারণ যেন তেন প্রকারে ওদের কাছে দেশের আগে দল, দল ফল বড় কথা না, দলের আগে নিজের ক্ষমতা, নিজের। এটা শুধু ওখানে নরেন্দ্র মোদী করছেন কি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তা নয়, ইউপিতে যোগী আদিত্যনাথ করছেন সেটা নয়। এই যে মহারাষ্ট্রে তৃতীয়বার ক্ষমতায় আসার পর ওই মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডনবিস একই রকম পদ্ধতি চালু করেছেন। মহারাষ্ট্রে কিছুদিন আগে একটি মসজিদে বোমা ফেলতে গিয়ে দুটি নাবালক ছেলে গ্রেপ্তার হয়েছিল পুলিশের হাতে। এই ধরনের ঘটনা প্রচুর ঘটে যাচ্ছে। কেন? কারণ এই যত এক একটা রাজ্যে নির্বাচন হবে বা নির্বাচনের 2 বছর 3 বছর আগে মানুষকে আসলে উত্তেজিত করে হবে ধর্ম জাতের ভিত্তিতে। তখন মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হবে যে আমি যে রাত্রিবেলা আজকে বাড়িতে গিয়ে ভাতটা খাবো, ওই চালটা উৎপাদন করেছিলেন হুগলির বা পূর্ব বর্ধমানের কোন কৃষক, তার জাত ধর্ম আমি জানি না, জাত ধর্ম জেনে আমি তার তৈরি করা চালটা থেকে ভাত তৈরি করে খাবো না। এই যে রান্নার গ্যাসটা যে জ্বালবো, ওই গ্যাসটা আমার বাড়িতে ডেলিভারি দিয়ে গেলেন যে ভদ্রলোক, তিনি হিন্দু না মুসলিম না খ্রিস্টান সেটা আসলে আমরা জানি না, জানতে চাইও না। কোনোদিন আমাদের ভারতবর্ষে এই ঘটনা শেখানো হয়নি। এবং এই যে এখন কিছু মিডিয়ার লোকজন ইত্যাদি এই ধরনের কথা বলার চেষ্টা করছেন, অসুবিধা নেই, কিন্তু তারা বিটান অধিকারীকে নিয়ে কথা বলছেন, নারওয়ালকে নিয়ে, নাভাল অফিসার নারওয়ালকে নিয়ে কথা বলছেন, কিন্তু ঝন্টু আলী শেখকে নিয়ে কথা বলতে তাদেরকে দেখছি না। এই আমি চ্যালেঞ্জ করতে পারি যে ওই বিজেপির নেতাদেরকে যদি আপনি কনাথ ভট্টাচার্যের নাম জিজ্ঞেস করেন যে কে ছিলেন কনাথ ভট্টাচার্য, কোথায় তার মূর্তি রয়েছে, কেন তার মূর্তি তৈরি করা হয়েছিল কলকাতা শহরের বুকে একটি জায়গায়, ওই বিজেপির নেতারা বলতে পারবে না।
কার্গিল যুদ্ধে শহীদ হওয়া বাঙালি লেফটেন্যান্ট অফিসার বরানগরে বাড়ি ছিল কনাথ ভট্টাচার্য, বিজেপির নেতারা তাকে মনে রাখেননি, কারণ সেটা এখন আর প্রয়োজন নেই। কারণ এখন প্রয়োজন হয়েছে নতুন কিছুর, যেটা দিয়ে ওরা ভোটের বৈতরণী পার হতে পারবেন। একদিকে ভোটের বৈতরণী পার হবেন, অন্যদিকে রান্নার গ্যাসের দাম বেড়ে যাবে। আপনি রেস্টুরেন্টে খেতে যাবেন 5% জিএসটি, আর আপনি একটা জীবনদায়ী ওষুধ কিনতে যাবেন, ক্যান্সারের ওষুধ কিনবেন কি সাধারণ সর্দি কাশির ওষুধ কিনবেন, 12 থেকে 18% জিএসটি দিয়ে আপনাকে ওষুধ কিনতে হবে। ধর্মের নামে, সাম্প্রদায়িকতার নামে অন্য ধর্মের মানুষকে মারো কাটো এই বলে ওরা আমাদেরকে ভুলিয়ে রাখার চেষ্টা করবে, আর অন্যদিকে আমাদের পকেটের টাকা লুট হয়ে যাবে। আমাদের বাড়ির বেকার ছেলেমেয়েদের চাকরি হবে না, আমাদের বাড়ির ছেলেমেয়েরা ভালো করে পড়াশোনা শিখতে পারবে না, আর ইতিহাস ভূগোল বই সব নতুন নতুন করে লিখে এই রাজা ওই রাজার গল্প বলে আমাদেরকে ভুলিয়ে রাখার চেষ্টা করা হবে। খুব রোদ যখন থাকে দুপুরবেলা, সানগ্লাস পরলে এমনি চোখের রোদটা কম লাগে ঠিকই, কিন্তু সানগ্লাস আমার গোটা শরীরকে আটকে রাখতে পারে না। আমি সানগ্লাস পরে নিতে পারি, কিন্তু ভারতবর্ষের গোটা 140 কোটি মানুষের সানগ্লাস কেনার ক্ষমতা হয়নি। ফলে তারা ওই কড়া রোদের মধ্যে দাঁড়িয়েই তার রুটি রুজির যন্ত্রণার লড়াই করার চেষ্টা করেন, যে লড়াইয়ে আমরা শরিক হয়েছি। আমি যদি খুব ভুল না করি, এই রাস্তা দিয়েই 2023 সালের শেষ দিকে আমরা ইনসাফ যাত্রা নিয়ে গেছিলাম। 50 দিন ধরে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত হেঁটেছিলাম, সকাল থেকে রাত পর্যন্ত। শুধুমাত্র ওইসব ভোটের ব্যাপার নেই, ডিওয়াইএফআই ভোটে লড়ে না। ডিওয়াইএফআই মানুষের দাবি দেওয়া শুনতে চেয়েছিল, আর উত্তর দিনাজপুরের মানুষ বলেছিলেন যে 1400 টাকার সার সেটা 2700 টাকা দিয়ে কিনতে হয়, যার জন্য সবজির দাম কার্যত 3 গুণ হয়ে কলকাতা শহরে এসে পড়ে। দক্ষিণ দিনাজপুরের মানুষ বলেছিলেন প্রতি বছর 1000-এর বেশি নাবালিকার বিবাহ এবং নাবালিকার গর্ভপাত দক্ষিণ দিনাজপুর জেলায় প্রতি বছর হয়ে যাচ্ছে। কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, বড় বড় নেতা মন্ত্রীরা কেউ পাত্তা দেন না। আর আজকের দিনে দাঁড়িয়ে যখন আমি আপনাদের সামনে বক্তৃতা করছি, এই সময় দাঁড়িয়ে দার্জিলিং যে পাহাড় হাসছে বলে সবাই দাবি করছে, সেই হাসির পাহাড়ে 26টা চা বাগান বন্ধ, আর 20টা চা বাগানে গত 6 মাস ধরে যারা চা বাগানের শ্রমিক তারা মাইনেও পাচ্ছেন না, রেশনও পাচ্ছেন না। যে বিজেপির নেতারা উত্তরবঙ্গ থেকে ওই দার্জিলিং থেকে সাংসদ হয়েছেন, বিধায়ক হয়েছেন, যে রাজ্যের মন্ত্রীরা দার্জিলিং পাহাড় হাসছে বলে কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিচ্ছেন আমাদের পয়সায়, তারা কিন্তু মানুষকে বাঁচানোর লড়াইতে থাকছেন না। মানুষকে বাঁচানোর লড়াইতে ছিল ডিওয়াইএফআই। ওই করোনার সময় রেড ভলেন্টিয়ার হিসেবে গোটা এলাকায় কার খাবার লাগবে, কার অক্সিজেন লাগবে, কার ওষুধ লাগবে, ওই লড়াইতে পড়েছিল ডিওয়াইএফআই। মহিদুল ইসলাম মিদ্দা, বাঁকুড়ার 31 বছর বয়সী একটা ছেলে, ওর টোটো চালানোর ওপর ওর 6 জনের পরিবার নির্ভরশীল ছিল। সব বেকারের কাজ চাই বলে বাঁকুড়ার কোতলপুর থেকে নিজের কাজ বন্ধ করে কলকাতায় এসছিল। এমনি এমনি নিজের স্বার্থের জন্য আসেনি। কিন্তু সেই মহিদুল মিদ্দা যখন খুন হয়, তার বাড়িতে কিন্তু বিজেপির নেতা, তৃণমূলের নেতা কেউ যাওয়ার প্রয়োজন বোধ করেননি। আনিস খানের বাড়িতে কিন্তু ববি হাকিম গেছিলেন। কেন গেছিলেন? আনিস খানের বাবাকে কিনতে চেয়েছিলেন। শুধু ববি হাকিম না, ওই আরেকজন আছেন, কোন একটা জায়গা থেকে কিসব চামচ ফামচ চুরি করে এনেছিলেন বিদেশ থেকে, সেই ভদ্রলোককে তৃণমূলের লোক হিসেবে পাঠানো হয়েছিল। মধ্যরাত্রে আনিস খানের বাবাকে গিয়ে বলেছিলেন যে কত লাগবে বলুন, খালি লড়াইটা বন্ধ করে দিতে হবে। আনিস খানের বাবা বলেছিলেন যে আপনি এখান থেকে আসুন, আপনি সম্মানীয় ব্যক্তি, কিন্তু যতদিন বেঁচে থাকবো ততদিন আমার ছেলে শুধু নয়, গোটা পশ্চিমবাংলায় গত 13 বছর ধরে যে না ইনসাফি হয়েছে, ওই না ইনসাফির বিরুদ্ধে ইনসাফের লড়াই আমি চালিয়ে যাব। ওই চোরটা চিটিংবাজদের সেদিন এলাকা ছাড়া করেছিলেন এলাকার মানুষ, এবং সেই এলাকার মানুষকে সাথে নিয়েই আমাদের এই এলাকার ডিওয়াইএফআই এর সম্মেলন, সেই মানুষকে সাথে নিয়েই আমাদের এই এলাকার ডিওয়াইএফআই এর কর্মসূচি, যে কর্মসূচি আসলে আমাকে একটা বিকল্পের কথা দেখাবে। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আর কি দুধে ভাতে থাকার কথা ছিল, তার আর ডাল ভাতে থাকার মতো পরিবেশ পরিস্থিতি আসলে এই পশ্চিমবাংলায় এখন নেই। কিন্তু শুধু নেই বলে আমরা হাল ছেড়ে দেওয়ার লোক নেই। এই নেই রাজ্যের বাসিন্দা হিসেবে আমাদের এইখান থেকে লড়াই শুরু, এবং এইখান থেকে লড়াই শুরু আসলে একটা বিকল্প আমার পরবর্তী প্রজন্মর কাছে হাজির করতে হবে। যে পরবর্তী প্রজন্ম নিউ এডুকেশন পলিসির চাপে পড়ে ভালো করে পড়াশোনা শিখতে পারছে না। আমার রাজ্যে গত 13 বছর ধরে একটা কারখানা না হওয়ার জন্যে যে নতুন প্রজন্ম কাজ করতে পারছে না। আমার রাজ্যে 100 দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ার জন্য যে পরিযায়ী শ্রমিককে বাধ্য হয়ে কেরালায় 900 টাকা ডেইলি ওয়েজে কাজ করতে যেতে হচ্ছে, তাকে এই পশ্চিমবাংলায় ফিরিয়ে আনতে হবে। এই নাবালিকা বিবাহ, তার উপর যে নির্যাতন হচ্ছে, তার বিরুদ্ধে রাজ্যের কেন্দ্রের সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, তার জন্য আমাদেরকে লড়াই করতে হবে। আর আরজিকরের লড়াই মানে শুধু আরজিকর নয়, পার্ক স্ট্রিট, কামদুনি, খড়জুনা, রানীনগর, গেদে, কাটোয়া, ধূপগুড়ি, হাঁসখালি, আরো অনেকগুলো বলে ফেলা যায়। পরপর এতগুলো ঘটনার পরেও
আসলে একটি ক্ষেত্রেও কারুর কোনো শাস্তি হয়নি, কারণ সমাজ বিরোধীরা জানে এটা তাদের সরকার। আর একবার যখন সরকার সমাজ বিরোধীদের ঘাড়ে চেপে পড়েছে তখন যা হওয়ার তাই হয়। ফলে আপনি একবার খুব কষ্ট করে বাঘের পিঠে চেপে পড়তে পারেন, কিন্তু একবার যদি চেপে পড়েন তাহলে আর আপনি আপনার মতো করে যেতে পারবেন না। বাঘ আপনাকে যেদিকে নিয়ে যাবে ওকেও আপনাকে সেই দিকেই চলতে হবে। কিন্তু আমরা আসলে ওই দিকের লোক নই। গোটা পশ্চিমবাংলার ইতিহাস গত 13 বছর ধরে যা লেখা হয়েছে, এবার সেটা বদলানোর সময় এসছে। শিকারির গল্প আমরা সবাই জানি। বাঘ শিকার করার পর শিকারি দারুণ সাজিয়ে গুছিয়ে গল্প লেখেন, আর আমরা সেটা সবাই পড়ে মোহিত হয়ে যাই, কারণ গল্পটা শিকারি লিখেছেন। এবার আসলে খেলা ঘোরানোর খেলা। এবার আসলে গল্পটা লিখবে ওই বাঘেরা, যে নিরস্ত্র অবস্থায় শুধু তার চোখের চাউনি দিয়ে ওই অস্ত্রশস্ত্র হাতে থাকা শিকারির দিকে হালুম করে তেড়ে যেতে পারে এবং ওই শিকারিকে এলাকা ছাড়া করাতে পারে। এই বাঘেদের গল্প লেখার জন্যে আগামী প্রজন্মের ডিওয়াইএফআই প্রস্তুত। ওই বাঘেদের লড়াই করার জন্যে চোর চোরটা চিটিংবাজদের জেলে পাঠানোর লড়াই করতে ডিওয়াইএফআই প্রস্তুত। কে গতকাল কোথায় ছিল, কার অক্সিজেন কমে গেছে বলে দলবদল করতে হবে, ওটা আমাদের হিসেবের দরকার নেই। চোর চোরটা চিটিংবাজদের জন্যে, সারদা নারদা রোজভ্যালির টাকা চোরেদের জন্যে, নিয়োগ দুর্নীতিতে দুষ্কৃতীদের জন্যে ডিওয়াইএফআই ওই ঝান্ডাটা যথেষ্ট। আর ওই ঝান্ডাকে যারা ভয় পায় তারা কিছু আক্রমণ করতে আসতে পারে, অসুবিধা নেই। কালকে যখন তার বাড়িতে আক্রমণ হবে, যেরকম কসবায় কাউন্সিলরের বাড়িতে হলো, যেরকম মালদায় তৃণমূলের নেতার বাড়িতে হলো, তার পাশে দাঁড়ানোর জন্যও ডিওয়াইএফআই থাকবে। কারণ এই মানুষকে নিয়েই আমাদের কাজ। আর মানুষ জুড়তেই এই পশ্চিমবাংলার গত 13 বছরের কালো দিনগুলোকে, কালো রাতগুলোকে মুছে দিয়ে একটা নতুন সুন্দর উজ্জ্বল পশ্চিমবাংলায় দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে লড়াই, আজকে যে নবনির্বাচিত ডিওয়াইএফআই লোকাল কমিটি তারা সেই কাজ সম্মানের সাথে, সাফল্যের সাথে বুক চিতিয়ে বাঘের মতো লড়াই করে করতে পারবে। এই আশা ভরসা নিয়ে আমার কথা এখানেই শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক।